অল ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা আমাদের জিকে জিএস এবং জি এর ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার হলো 14। ঠিক আছে, ক্লাস নাম্বার 14। তোমরা যারা পুরানা দর্শক তোমরা তো অবশ্যই জানো, যারা নতুন আমাদের চ্যানেলে এসেছে ক্লাস নাম্বার 13-এর পরে তারা অবশ্যই জানে না। তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা 100 সিরিজের একটি নতুন সিরিজ শুরু করেছি। 100 সিরিজের যেখানে 100টি ক্লাস হবে জিকে জিএসের। প্রত্যেকটি ক্লাসে আমি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি 35 থেকে 40টা কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করবো এবং আমরা দায়িত্বের সঙ্গে তোমাদেরকে বলেছি বা বলছি এই 100টা ক্লাস যদি তুমি ভালো করে ফলো করো তাহলে পরীক্ষার জন্য, যদি আমি জিআরবিটি গ্রুপ সিকে আমি এক্সাম্পল হিসাবে দিই, 100 নম্বরে রয়েছে জিকে জিএস। এখানে তুমি গ্যারান্টির সঙ্গে আমি বলতে পারি 80+ তুমি স্কোর করতে পারবে। আর 80+ যদি 100-র মধ্যে তুমি করতে পারো, বাকি যে সেকেন্ড পার্টে তোমাদের 70 রয়েছে, এখানে যদি তুমি 10-20ও পাও তাহলে তুমি জিআরবিটি ক্লিয়ার করে নেবে। এটা হলো আমাদের প্রিপারেশনের স্ট্র্যাটাজি। ঠিক আছে, যেটা আমরা এর আগে যে জিআরবিটি হয়েছিল ফার্স্ট, তখন আমরা এটাই স্টুডেন্টদের গাইড করেছিলাম এবং সেই কারণে আমরা গর্বের সঙ্গে বলি ম্যাক্সিমাম স্টুডেন্ট 700-র উপরে স্টুডেন্ট গ্রুপ সি গ্রুপ ডিতে আমাদের সিলেক্ট হয়েছে। তোমাদেরকে বলছি যারা জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন করছো ওইভাবে প্রিপারেশনটা করো। বাকি 70 মার্কের যেখানে তোমাদের আদার আদার ইংলিশ থাকবে, জব ওরিয়েন্টেড পার্ট থাকবে, এটা আমরা করিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, ফুল কমপ্লিট টপিক আমরা তোমাদেরকে কভার করিয়ে দেবো। তাছাড়া রয়েছে আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, নিয়ে পড়তে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। শুধু জিআরবিটি না, আপকামিং হাইকোর্ট থেকে শুরু করে অল এক্সামের, আমি এখানে নাম বলছি না, অল এক্সামের নোটস আমাদের কাছে রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে। লাস্ট 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি 6 বছর ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকলে তুমি একবার জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন পড়ে। আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো 5 থেকে 7 জন পেয়ে যাবে যে হ্যাঁ বলবে কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। ঠিক আছে, নিয়ে পড়তে পারো ডিয়ার স্টুডেন্ট, ভালো রেসপন্স পাবে। এতটুকু আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। 700+ স্টুডেন্টকে আমরা জিআরবিটিতে সিলেকশন দিয়েছি জিআরবিটি 1-এর সময়। ঠিক আছে, চলো এর কথা বলছি না, মাঝে মাঝে আমরা কিছু বলবো। চলো, এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 14। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেনটা কি, ইংলিশ বেঙ্গলি রয়েছে, যার যেটা প্রয়োজন দেখে নেবে। আমি বেঙ্গলি থেকে ক্লাস করাচ্ছি, কেন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই বেঙ্গলি ভার্সনে। ঠিক আছে, চলো জিআরবিটি তো তোমাদের অনেকে বলো দাদা ডেসক্রিপটিভ টাইপের পড়তে হবে না, জিআরবিটিতে কোনো প্রয়োজন নেই, কেন টাইম ওয়েস্ট করো, এমসিকিউ পড়লে জিআরবিটি এনাফ। ঠিক আছে, ভালো করে একটু বুঝে শুনে পড়বে, কাফি। ঠিক আছে, চলো 1 নম্বর, পথের পাঁচালী কার রচনা? আমরা সকলেই জানি এই কোশ্চেনটা কতবার এসেছে, কত এক্সামে বলার অপেক্ষা রাখে না। এখানে আমি বিগত 12 থেকে 15 বছর 20 বছরে বিভিন্ন এক্সামের কোশ্চেনপত্রগুলো কালেক্ট করে আমি তোমাদেরকে কিন্তু করাচ্ছি। ঠিক আছে, মনে রাখবে, সেই কারণে এত গুরুত্বপূর্ণ। পথের পাঁচালী কার রচনা? আমরা সকলেই জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উনি ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, উনি পথের পাঁচালী রচনা করেন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সাম এসেছে। তাছাড়া এসেছে কি পথের পাঁচালী এবং পথের দাবি, এটাও আমরা শুনেছি পথের দাবি, হ্যাঁ এটাও এসেছে পরীক্ষা। তাহলে পথের দাবি কে রচনা করেন? পথের দাবি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবে, পথের দাবি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং পথের পাঁচালী রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে 50% শিখিয়ে দিতে চেষ্টা করবো। ডিয়ার স্টুডেন্ট, মনোযোগ দিয়ে ক্লাসগুলো ফলো করো। আমি দায়িত্বের সঙ্গে বলি, গ্যারান্টির সঙ্গে বলি, এই ক্লাসগুলো যদি তুমি ঠিকঠাকভাবে ফলো করো, জিকের জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে না। কারণ জিকের কোনো একটা সমুদ্র, জিকে যত পড়বে এতই কম মনে হবে। ওইভাবে আমরা ক্লাসগুলো করাবো, ভালো রেসপন্স পাবে, আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। ঠিক আছে, চলো তাহলে সেকেন্ড যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে রাখো, যাদের প্রয়োজন নোট করতে, 9612998930। ঠিক আছে, চলো সেকেন্ড যে কোশ্চেনটা কি, জুম কৃষি পদ্ধতি। এই যে জুম কৃষি পদ্ধতি, বিশেষ করে আমরা ত্রিপুরা আমরা সকলেই জানি জুম চাষ সম্বন্ধে। যারা আমাদের উপজাতি ভাই বোনরা রয়েছে তোমরা তো ভালো করে ভলিবাতি ভালো করে জানো, যারা অন্য সম্প্রদায় রয়েছে তোমরাও জানো জুম কৃষি, ঠিক না? যে পাহাড়ের ঢালুয়ানে যেটা আমাদের জুম চাষ করা হয় সেটাকে আমরা জুম কৃষি চাষ বলি, ঠিক না? উত্তর পূর্ব ভারতের এই চাষটা মানে আমাদের সবচেয়ে বেশি করা হয়, ঠিক না? এই জুম চাষ। ঠিক আছে, টিলা জমি দেখেছো তোমরা অনেকে, টিলা জমিকে থেকে জঙ্গল এগুলো ছাপ করে পরবর্তী সময়ে এই জমির মধ্যে বিভিন্ন কৃষি ফসলগুলো লাগানো হয়, ঠিক না? এটাই আমাদের জুম কৃষি। ঠিক আছে, তাহলে জুম কৃষি পদ্ধতি হলো এটা কী পদ্ধতি? এটা একটি স্থানান্তরিত পদ্ধতি। কেন স্থানান্তরিত জানো? যেন না এই বছর এই টিলাটার মধ্যে জুম চাষ করলো, নেক্সট বছর কিন্তু এখানে করেন একটু জায়গাটা একটু সাইড করে নেয়, কেন? এখানের যে মাটির উর্বরতাটা কমে যায়, ঠিক না? তাহলে একটু সাইড করে জায়গাটা চেঞ্জ করে আবার করা হলো। তাহলে এই বছরে এখানে ভালো ফসল হলো, জুম ভালো হলো, নেক্সট বছর কি করে আবার এগেন এই জায়গাতেও এসে পড়ে, না হলে আবার
থার্ড আরেকটি জায়গাতে চলে যায়। ঠিক আছে, এইভাবে জুম চাষটা কিন্তু করা হয়। কেন? মাটির উর্বরতা, কেন জুম চাষের মধ্যে কোনো সার কীটনাশক কিছু ইউজ করা হয় না, কিন্তু এই মাটির যে উর্বরতা রয়েছে, মাটির মধ্যে যা কিছু রয়েছে সেটা দিয়েই এই ফল চাষটা বা বীজ যাই হোক এটা চাষ হয়, ঠিক না? সুতরাং একই জায়গায় যদি তুমি বারবার করো তাহলে মাটির উর্বরতাটা কমে যায়, সুতরাং ফসলটা ভালো হবে না। সেই কারণে একটু জায়গাটা চেঞ্জ করে করে করা হয়, সে কারণে এটাকে স্থানান্তরিত কৃষি পদ্ধতিও বলা হয়। বুঝতে পারলে? ওকে, চলো 3 নম্বর কোশ্চেনটা দেখো। লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কিন্তু কমেন্টস করবে, ঠিক আছে? লাবণী হলো মহারাষ্ট্রের লোকনৃত্য হলো লাবণী, ঠিক আছে? মহারাষ্ট্রের লোকনৃত্য হলো এই লাবণী, ঠিক আছে? ভারতের সবচেয়ে বড় শহর হলো মহারাষ্ট্র, ঠিক না? ভারতের সবচেয়ে বড় শহর হলো মহারাষ্ট্র, এটা তো আমরা জানি, ঠিক না? মহারাষ্ট্রের মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাই, ঠিক না? ভারতের সবচেয়ে বড় শহর, ঠিক আছে? চলো তাহলে লাবণী কোন রাজ্যের লোকনৃত্য পেলাম আমরা? সেটা পেলাম মহারাষ্ট্র, ঠিক আছে? চলো, আর এই মহারাষ্ট্রকে কিন্তু মানে ভারতের কিন্তু একটি তোমরা কি বলবো আর্থিক রাজধানী, ঠিক না? ভারতের আর্থিক রাজধানীও কিন্তু বলা হয় এই মুম্বাইকে, ঠিক না? এটা আমরা সকলে জানি, মুম্বাইকে ভারতের আর্থিক রাজধানী। এখানে আমাদের বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মানে বিশাল মেট্রোপলিটন সিটি, ঠিক না? সুতরাং সেই কারণে এটাকে ভারতের বাণিজ্যিক রাজধানী বা বাণিজ্যিক শহর বলা হয়। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন, ঠিক আছে? গান্ধীজি ডান্ডি যাত্রা কবে শুরু করেন? একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। গান্ধীজি ডান্ডি যাত্রা কবে শুরু করেন? আমরা সকলেই শুনেছি ডান্ডি যাত্রা, ঠিক না? কবে শুরু করেন? অ্যাকচুয়ালি এটার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 12ই মার্চ। শুনো, 12ই মার্চ। কেন ডান্ডি যাত্রা শুরু করেন তোমরা জানো? ডান্ডি যাত্রা কেন শুরু করেন? অ্যাকচুয়ালি এই ডান্ডি যাত্রাকে, ঠিক না, এই ডান্ডি মার্চ বা এটাকে লবণ সত্যাগ্রহও বলা হয়, বা লবণ সত্যাগ্রহ নামও কিন্তু এটা পরিচিত। যদি তোমাদের পরীক্ষা আসে, ধ্যান দিয়ে শুনো, যদি পরীক্ষায় আসে ডান্ডি যাত্রা বা ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ, তাহলে কিন্তু সেম, ডান্ডি মার্চকে লবণ সত্যাগ্রহ বলা হয়, ঠিক আছে না? এটা কখন করা হয়েছিল? 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দে করা হয়েছিল। কেন করা হয়েছিল? তখন ব্রিটিশ সরকার দ্বারা মানে ভারতের মধ্যে যে লবণ যে উৎপাদন, এই লবণ উৎপাদনের মানে শুল্ক বা কর যেটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল। তো সুতরাং লবণের যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় একটি মানে জিনিস, লবণ ছাড়া কিন্তু কিছুই হয় না, ঠিক না? মানে কোনো কিছুর টেস্ট লাগে না, কিছু লাগে না, লবণ আমাদের নিত্য প্রয়োজনীয় একটি মানে জিনিস, ঠিক আছে? সুতরাং এটার উপরে যেহেতু ব্রিটিশ সরকার মানে এটার উপরে হিউজ কর মানে বাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন ভারতবাসীদের মানে খুব একটি সমস্যা হচ্ছিল। সেই কারণে ওই ব্রিটিশরা যে কর বাড়িয়ে দিয়েছিল বা শুল্ক বাড়িয়ে দিয়েছিল, সেইটাকে প্রোটেস্ট করার জন্যই ডান্ডি যাত্রা বা লবণ সত্যাগ্রহ গান্ধীজির নেতৃত্বে, সঙ্গে আরও 78 জন, গান্ধীজির সঙ্গে কতজন ছিল? 78 জন নিয়ে তারা একটি মানে ডান্ডি যাত্রা বা লবণ সত্যাগ্রহ মার্চ শুরু করেছিল, ঠিক আছে? যেখানে সর্বমোট প্রায় ওনারা পায়ে হেঁটে প্রায় 300-এর উপরে কিলোমিটার কিন্তু পায়ে হেঁটেছিল। এবং এই যাত্রাটা তোমাদের 12 মার্চ 1930 থেকে শুরু হয়েছিল এবং যেটা চলেছিল 16ই এপ্রিল, হ্যাঁ 16 এপ্রিল 1930 পর্যন্ত এটা চলেছিল, ঠিক আছে? প্রায় 1 মাসের উপরে এই যাত্রাটা চলেছিল, ঠিক আছে? বিশেষ করে ব্রিটিশ সরকারের এগেনস্টে, যে ব্রিটিশ সরকার যে লবণের উপরে যে কর বা শুল্ক বাড়িয়ে দিয়েছিল, সেখানে ভারতবাসীদের নাবিশ্বাস মানে খুব মানে কষ্ট হচ্ছিল, নিত্য প্রয়োজনীয় জিনিস এটা ছাড়া হয়েও না। সেই কারণে এটার প্রোটেস্ট করার জন্যই এই লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চটা করা হয়েছিল। গান্ধীজির নেতৃত্বের সঙ্গে আরও 78 জন ছিল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত ইয়েলো রিভার কোন নদীকে বলা হয়? ইয়েলো রিভার কোন নদীকে বলা হয়? কী হবে সঠিক উত্তর? 5 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কাকে বলা হয়? ইয়েস, হুয়াংহুকে, হুয়াংহু, হ্যাঁ হুয়াংহু নদীকে ইয়েলো রিভার বলা হয়। এই হুয়াংহু নদী কিন্তু এটা একটা চীনের নদী, ঠিক আছে? চীনের, হ্যাঁ চীনের অবস্থিত এই নদীটা। এই নদীটার দৈর্ঘ্য হলো তোমার 5464 কিলোমিটার, 5464 কিলোমিটার, ঠিক আছে? এই নদীটা, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে আসে, কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার অনেক এক্সামে এসেছে। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? তাহলে হবে হুয়াংহু নদীকে চীনের দুঃখ বলা হয়, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, নোট করে রাখো কিন্তু, ঠিক আছে? হুয়াংহু নদীকে চীনের দুঃখ বলা হয়, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, আমরা একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভালো করে শুনো, আমরা একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছি।
যেখানে এই গ্রুপে তোমাদের জয়েন করার জন্য 499 টাকা আমরা নিচ্ছি। কতদিন পর্যন্ত কী কী ফেসিলিটি পাবে এটাও বলছি। কতদিন পর্যন্ত? আপ টু 2027 সাল পর্যন্ত। 27 সালকে কেন আমরা টার্গেট বানিয়েছি? কারণ ত্রিপুরা সরকারের যাই কিছু চাকরি আছে 27-এর মধ্যে, কারণ 28 বিধানসভা ইলেকশন 27-এর মধ্যেই হবে। 27-এর মধ্যে না হলে কিন্তু 28-এর পরে ইলেকশনের পরে এটা জানো কী অবস্থা হয়, তোমরা বলার অপেক্ষা রাখে না। সুতরাং 27-এর মধ্যে আমরা একটি পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেছি। জয়েন করার মেন উদ্দেশ্য হলো স্টুডেন্টদেরকে একই জায়গায় রাখা, মোটিভেটেড রাখা এবং তাদেরকে রাইট ডাইরেকশনে প্রিপারেশন করানো। এবং এই গ্রুপে জয়েন হওয়ার পরে তুমি কী কী ফেসিলিটি পাবে? বেশ কিছু ফেসিলিটি পাবে। এর মধ্যে মেন রয়েছে পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন তুমি এই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। তাছাড়া আমরা যে এই ক্লাসগুলো করাচ্ছি, এই জিকে জিএস বলো, ত্রিপুরার জিকে বলো বা আদার যে ক্লাসগুলো আমরা করাচ্ছি, এই ক্লাসের পিডিএফ সঙ্গে আনসার উইথ আনসার কি সমেত পিডিএফগুলো তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ওই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। তাছাড়া ডাউট ক্লিয়ারিং সেশন, তাছাড়া বিভিন্ন জবের একদম ইন্টিমেশন, তাছাড়া আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে, এগুলো তোমরা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। সুতরাং আমি বলবো যারা এই গ্রুপে জয়েন করোনি, এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট বা অ্যাসপিরেন্টরা জয়েন করে নিয়েছে, তোমরা যারা জয়েন করোনি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে যদি পারো 499 টাকার বদলে তুমি এই গ্রুপটাতে জয়েন করে নাও। আপ টু 2027-এর ডিসেম্বর পর্যন্ত তোমরা এই ফেসিলিটিগুলো পেয়ে যাবে। আমরা পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স কত টাকা করে নিই? সকল থেকে 80 টাকা করে নিই। তুমি যদি আপ টু এতদিন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পাও, পার মান্থ কত টাকা করে তুমি এভারেজ করে দেখে নাও। তাছাড়া এক্সট্রা ফেসিলিটিগুলো তো ছাড়লামই আমি। সুতরাং যদি হয় এই গ্রুপে জয়েন করে নাও, রাইট ডাইরেকশানে আমরা তোমাদেরকে অ্যাডভান্স করে নিয়ে যাব। ঠিক আছে, চলো এতটুকু ইনফরমেশান দেওয়ার ছিল। চলো 6 নম্বর কোশ্চেনটা কি দেখো, তেহরি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? আচ্ছা, এই গ্রুপে জয়েন করার জন্য অনেকে বলবে কীভাবে দাদা জয়েন করবো? আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে জয়েন হতে চাই। ঠিক আছে, তাহলে আমরা কিউআর কোড দেবো, এখানে পে করে স্ক্রিনশট দেবে, সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে, আমরা সঙ্গে সঙ্গে জয়েন করে দেবো। ঠিক আছে, চলো। তেহরি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? তেহরি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী। ভাগীরথী নদীর উপরে তেহরি বাঁধ অবস্থিত। ঠিক আছে, জিওগ্রাফির কোশ্চেন অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। ঠিক আছে, অপশন কী হবে? অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটি মনে রাখবে, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। হ্যাঁ, এই ভাগীরথী নদীটি উত্তরাখণ্ডে দিয়ে মানে অতিবাহিত হয়েছে এবং তেহরি বাঁধটি উত্তরপ্রদেশ এই উত্তরাখণ্ডের উপরেই অবস্থিত। ঠিক আছে, ভাগীরথী নদীর উপরে। ঠিক আছে, আচ্ছা উত্তরাখণ্ডের রাজধানী কি? সকলে আমরা জানি দেরাদুন। ঠিক না? আর দেরাদুন যখন আমাদের মাথায় আসে তখন এটা অবশ্যই মাথায় আনতে হবে যে ভারতের মধ্যে বন গবেষণা কেন্দ্র, ভেরি ইম্পর্টেন্ট, ভারতের মধ্যে বন গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত? তাহলে দেরাদুনে অবস্থিত। উত্তরাখণ্ডের দেরাদুনে বন গবেষণা কেন্দ্র অবস্থিত, ফরেস্ট রিসার্চ ঠিক আছে ইনস্টিটিউট অবস্থিত। ঠিক আছে, মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, সেই কারণে তোমাদের সঙ্গে মাথায় আসলেও ডিসকাস করে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। প্রোটিন নিম্নলিখিত সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রোটিন এর মধ্যে যে আছে, যতগুলো অপশন আছে এর মধ্যে প্রোটিন সবচেয়ে বেশি কোনটার মধ্যে পাওয়া যায়? কি রয়েছে অপশনে দেখো, ছোলা রয়েছে, আপেল রয়েছে, সয়াবিন রয়েছে, আলু রয়েছে। সবচেয়ে বেশি প্রোটিন কিসের মধ্যে পাওয়া যায়? অবশ্যই আমরা জানি সয়াবিনে পাওয়া যায়। সবচেয়ে বেশি প্রোটিন সয়াবিনে পাওয়া যায় এবং মনে রাখবে সয়াবিনের মধ্যে 42%, প্রায় 42%-এর মতনই প্রোটিন রয়েছে। ঠিক না? এই সোয়াবিনের মধ্যে, সেই কারণে দেখবে তোমরা বিশেষ করে অঙ্গনারী সেন্টার থেকে গর্ভবতী মাদেরকে এবং বাচ্চা প্রসব হওয়ার পরও ওদেরকে 2.5 বছর না 3 বছর পর্যন্ত দেখবে ডিম, সোয়াবিন, হ্যাঁ, চাল ডাল এমন অনেক কিছু দেওয়া হয়। এগুলোর সঙ্গে সোয়াবিনটা কিন্তু মাস্ট দেওয়া হয়। ঠিক আছে না? কেন? প্রোটিন হিউজ পরিমাণে এটাতে প্রোটিন রয়েছে, প্রায় 42%-এর মতন প্রোটিন রয়েছে। ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, এই যে সোয়াবিনটা, হ্যাঁ, এই যে সোয়াবিনটা যদি তোমাদের পরীক্ষায় আসে যে সোয়াবিন মানে ভারতের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপন্ন হয়, তাহলে তোমরা বলবে এমপি, মধ্যপ্রদেশের মধ্যে সোয়াবিন সবচেয়ে বেশি মানে উৎপাদন করা হয়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে কিন্তু। ঠিক আছে, চলো, যদি তোমরা এইভাবে ক্লাসগুলোকে যদি ফলো করে, ডিয়ার স্টুডেন্ট, তুমি আমার কথা কতটুকু বিশ্বাস করবে না করবে আমি জানি না, আমার যেটা বলার আমি বলছি, যদি তুমি এইভাবে যদি ক্লাসগুলোকে ঠিকঠাকভাবে ফলো করো, ক্লাসের মধ্যে তোমাদের অনেকটা শেখা হচ্ছে, সঙ্গে তুমি যদি রিভিশন দিয়ে নাও, একদম জিকের জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। ঠিক আছে, আর জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সির মধ্যে 170 মার্কই, কেন জিআরবিটি হিউজ সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কোনটাতে আসছে? আপকামিং জিআরবিটিতে আসছে। বাকি অন্য ডিপার্টমেন্টের জিআরবিটি থেকে অনেক অনেক কম থাকবে। ঠিক না? এই কারণে আমি জিআরবিটির কথাই বারবার বলছি। কিন্তু এই ক্লাসগুলো শুধু জিআরবিটির জন্য উপকার হবে এমনটা না, কিন্তু তোমাদের যে এক্সামে তুমি বসতে যাচ্ছ, সেন্ট্রাল হোক স্টেট হোক, তোমাদের পরীক্ষার সিলেবাসে যদি জিকে জিএস থাকে, এই ক্লাসগুলো তোমাদের জন্য বেনিফিটেড। ঠিক আছে, জিআরবিটির কথা এই কারণে আমি বলছি, 100 মার্কের জিকে জিএস জিআরবিটির মধ্যে। গতবারের কাট অফ জিআরবিটি গ্রুপ সিতে কত গিয়েছিল?
যাও, আমরা এটার উপরে ডিটেলস ভিডিও বানিয়ে নিয়েছি, আমার ঠিক খেয়াল নাই, নাহলে আমি বললাম হলো এখানে ডিটেলস ভিডিও বানিয়েছি, দেখে নাও। ঠিক আছে, আমার এতটুকু খেয়াল আছে যে জিআরবিটির কাট অফ যেহেতু গিয়েছিল, ওই যদি তুমি কাট অফের উপরে তুমি 100 থেকে নাম্বার কভার করতে পারবে যদি তুমি জিকে জিএসটাকে স্ট্রং করো ডিয়ার স্টুডেন্ট। সেই কারণে আমি জিকে জিএসের ক্লাস শুরু করেছি। বাকি 70 মার্কের মধ্যে ইংলিশ থাকবে, জব ওরিয়েন্টেড পার্ট থাকবে। এগুলো ইংলিশ তো ঠিক আছে, প্র্যাকটিসের উপরে গ্রামার পোর্শন, বাকি জব ওরিয়েন্টেড পার্ট বলো, এটি যদি 5 থেকে 7টা ক্লাস করালেই এনাফ। সে কারণে এটি আমরা এখনও এটি ধরছি না, নোটিফিকেশন বেরোক, তারপরে জব ওরিয়েন্টেড পার্ট আমরা ডিটেলস সুন্দরভাবে তোমাদেরকে ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, জিকে জিএসের হিউজ বড় সিলেবাস, সমুদ্রের মতন সিলেবাস, সেটাকে আমরা সেই কারণে আগে থেকে কভার করছি। ওকে, চলো 8 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোন রোগ শ্বাসতন্ত্রের সঙ্গে সম্বন্ধিত? নিম্নলিখিত কোন রোগ শ্বাসতন্ত্রের সঙ্গে সম্বন্ধিত? নিচের মধ্যে টিবি, নিউমোনিয়া, ডায়রিয়া এবং এ এবং বি, মানে টিবি এবং নিউমোনিয়া, এর মধ্যে কোনটা শ্বাসতন্ত্রের সঙ্গে সম্পর্কিত? দেখো আমি বলি, টিবি, নিউমোনিয়া, ডায়রিয়ার তো হবে না, এটা সকলেই জানি। ডায়রিয়া যখন আমরা হয়, ডায়রিয়া এটা শ্বাসতন্ত্রের সঙ্গে কীভাবে সম্পর্কিত হতে পারে? হতে পারে না, ডায়রিয়া তো টোটালি ডায়রিয়া ক্যান্সেল, ঠিক না? তাহলে কি হতে পারে শ্বাসতন্ত্রের সঙ্গে সম্পর্কিত? অ্যাকচুয়ালি টিবিও রয়েছে শ্বাসতন্ত্রের সঙ্গে সম্বন্ধিত এবং নিউমোনিয়াও রয়েছে। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, শ্বাসতন্ত্রের সঙ্গে সম্বন্ধিত। হ্যাঁ, এটি অ্যাকচুয়ালি কি জানো নি, এই যে তোমাদের টিবি এবং নিউমোনিয়া যদি হয়, এটা সরাসরি কিন্তু আমাদের যে লাংস আছে না, লাংসকে কিন্তু এটা অ্যাটাক করে সরাসরি। টিবিতেও সেম হয়, নিউমোনিয়াতেও সেম হয়, এটা আমরা ডাইরেক্ট মানে আমাদের লাংসকে ডাইরেক্ট এটা সরাসরি অ্যাটাক করে। ঠিক আছে, মানে এটি একদম শ্বাসতন্ত্রের সঙ্গে সম্বন্ধিত। হ্যাঁ, খুবই খারাপ। হ্যাঁ, চলো 9 নম্বর কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আরও ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে কিনা সেটাও জানাবে, যদি ভালো লাগে এটাও জানাবে। কারণ তোমাদের ফিডব্যাক যখন আমি পাই তখন ভালো লাগে যে হ্যাঁ এইভাবে ক্লাসগুলো করানোর দরকার, সকলে ভালো বুঝছে ক্লাসগুলো, সকলের কাছে ভালো লাগছে। তোমাদের আমার যে আমি ক্লাসটার জন্য যে পরিশ্রম করছি, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমি সার্থক, ঠিক না? সুতরাং আমার বুঝতে হবে, জানতে হবে তোমাদের কাছে ভালো লাগছে কিনা। তোমরা অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাও ডিয়ার স্টুডেন্ট। চলো, নিম্নলিখিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নিম্নলিখিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বড় দ্বীপ কোনটি? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে গ্রিনল্যান্ড। কত পরীক্ষায় এসেছে, একদম মানে আনকাউন্টেবল। ঠিক আছে, মানে কি বলবো, অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, তোমরা আশা করি এটা শুনেছো প্রশ্নটা, যারা ঘাটাঘাটি করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র। নিম্নলিখিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড হলো সবচেয়ে বড় দ্বীপ। ঠিক আছে, এটার যেহেতু বড় দ্বীপ, এটা ল্যান্ড এরিয়া কত জানো? ল্যান্ড এরিয়া হলো 2166,086। ঠিক আছে, মানে 21,66,086 স্কোয়ার কিলোমিটার হলো এটার ল্যান্ড এরিয়া। বুঝতে পারলে? সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি? 10 নম্বর কোশ্চেনটা কি রয়েছে? রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? কি? রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাছাড়া এখান থেকে আরও একটি কোশ্চেন আসে তোমাদের, যেমন রেলওয়ের কি বলবো সদর দপ্তর, হ্যাঁ, এগুলো আসে পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে এটার কী হবে সঠিক উত্তর? রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বরোদাতে অবস্থিত। হ্যাঁ, বরোদাতে অবস্থিত রেলওয়ে স্টাফ কলেজ। ঠিক আছে, তাছাড়া মনে রেখে দাও, রেলওয়ে সার্ভিস কমিশনের সদর দপ্তর, রেলওয়ে যে সার্ভিস কমিশন সেটা সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা এলাহাবাদে অবস্থিত। ঠিক আছে, এলাহাবাদে অবস্থিত। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপ কোথায় অবস্থিত? চিত্তরঞ্জনের অবস্থিত। ঠিক আছে, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, মানে মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? বা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং কি বলবো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং অনেকবার অনেক এক্সামে এসেছে। হ্যাঁ, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? ইয়েস, আমরা সকলে জানি। কি? কমেন্টস করো। ইয়েস, অ্যালান অক্টুভিয়ান হিউম হলো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, অ্যালান অক্টুভিয়ান হিউম হলো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। কত সালে প্রতিষ্ঠা করেন? অবশ্যই জানতে হবে আমাদের, 1885। হ্যাঁ, অনেকবার আমি ক্লাসে তোমাদেরকে আগেও করিয়েছি এই কোশ্চেনগুলো,
মনে আছে আমার। 1885 খ্রিস্টাব্দে কোথায় প্রতিষ্ঠা করেন? মুম্বাইতে প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অ্যাক্টোবিয়াম হিউম। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? 1885 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেন? মুম্বাইতে প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, ভুলবে না তো। সঙ্গে এটাও মনে রাখবে, এই যে তোমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনি ছিলেন প্রথম সভাপতি। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে উমেশচন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এই কোশ্চেনগুলো মনে রাখবে কিন্তু দেশ স্টুডেন্ট, এগুলো পরীক্ষায় আসে, অনেকবার অনেক এক্সামে এসেছে। হ্যাঁ, এখানে যে কোশ্চেনগুলো করিয়েছি তুমি মিলিয়ে নেবে, গতবার জিআরবিটিতেও কিন্তু অনেক কোশ্চেন এসেছে, এগুলোও করাচ্ছি। ঠিক আছে, কেন রিপিটেড কোশ্চেন হতে পারে, এমন কোনো বড় বাত নাই, মানে বড় কথা না। ঠিক আছে, হতে পারে। ভারতে পরিবেশ সুরক্ষা আইন কবে শুরু হয়? ভারতে পরিবেশ সুরক্ষা আইন কবে শুরু হয়? কবে শুরু হয় ভারতে পরিবেশ সুরক্ষা আইন? আচ্ছা, এটা শুরু হয়, সঠিক উত্তর হবে তোমাদের 1986 খ্রিস্টাব্দে। হ্যাঁ, ভারতে পরিবেশ সুরক্ষা আইন শুরু হয় 1986 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর, 1986 খ্রিস্টাব্দে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা জানো তো যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? সকলে জানো, কি 5th জুন না? 5th জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। হ্যাঁ, আর এই যে বিশ্ব পরিবেশ দিবস 5th জুন পালন করা হয়, এটা ফার্স্ট তোমাদের 1973 সাল থেকে এটা পালন করা শুরু হয়েছিল, স্টার্ট হয়েছিল 1973 সাল থেকে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 13 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন বাঘ প্রজেক্ট, টাইগার প্রজেক্ট, ঠিক আছে, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত? এর মধ্যে কোনটা মধ্যপ্রদেশে টাইগার প্রজেক্টটা অবস্থিত? কী হবে সঠিক উত্তর? দেখো, মধ্যপ্রদেশে আমরা সবচেয়ে মানে বেশি বাঘ রয়েছে আমরা জানি। হ্যাঁ, এটা আপ ডাউন হয়, বর্তমানে কতটা রয়েছে ঠিক খেয়াল নেই। সবচেয়ে বেশি বাঘ রয়েছে, ঠিক না? তাহলে এখানে কোনটা বাঘ প্রজেক্ট মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কোনটা হবে? পেঞ্চ বাঘ প্রজেক্ট, অপশন এ হবে। হ্যাঁ, পেঞ্চ বাঘ প্রজেক্ট মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক না? অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর এই তুমি বললাম তো তোমাদেরকে যে বিশ্বের মধ্যে ভারতের সবচেয়ে মধ্যপ্রদেশেই সবচেয়ে বেশি বাঘ পাওয়া যায়। হ্যাঁ, সবচেয়ে বেশি বাঘ পাওয়া যায়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে। হ্যাঁ, সেই কারণে দেখবে প্রত্যেক বছর 29শে জুলাই বাঘ দিবসও পালন করা হয়ে থাকে। ঠিক আছে, মনে রাখবে, এ দেখবে 29শে জুলাই পালন করা হবে, 29শে জুলাই এই বাঘ দিবস পালন করা হয়। বেসিক্যালি মানে বাঘকে সেভ করার জন্য, ঠিক না? আজকালে দেখা যায় মানে বাঘ টোটালি বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রাণীটা, ঠিক না? সেটাকে সেভ করার জন্যই প্রত্যেক বছর 29শে জুলাই বাঘ দিবস পালন করা হয়। ঠিক আছে, চলো 14 নম্বর কোশ্চেনটা কি দেখো, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাপ কি অনুপাত, পরিমাণ কত? নাইট্রোজেন, বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? কত রয়েছে? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে 78.084%। 78.08%, কত মানে পরিমাণে বেশি দেখো বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ রয়েছে। ঠিক আছে, সেদিকে যদি আমরা বাকিগুলো আমাদের রাখতে হবে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো দেখতে হবে। এর মধ্যে অক্সিজেন রয়েছে আমাদের এই 20.947%। বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেনের পরিমাণ রয়েছে, সেটা যদি আমাদের কম হয়ে যায় তাহলে আরও আমাদের সমস্যা হয়ে যাবে। করোনা পিরিয়ডে দেখতে পেয়েছো অক্সিজেনের অভাবে কত মানে পেশেন্ট মারা গিয়েছে, অক্সিজেন কতটা ক্রাইসিস হয়ে গিয়েছিল, বিশেষ করে দিল্লি, মুম্বাই এমন স্টেটগুলোতে দেখতে পেয়েছো করোনার সময় অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা গিয়েছে। তো সুতরাং দেখো বর্তমানে 20% অক্সিজেন রয়েছে বায়ুমণ্ডলে, এটা যদি আরও কম হয়ে যায়, অ্যাকচুয়ালি দেখো যে হারে গাছপালা মানে মানে ধ্বংস করা হচ্ছে বর্তমানে, যে বর্তমানে যদি আমরা বলি যেমন আমাদের যদি তুমি দেখো এখানে খোয়াই রুট, তেলিয়ামুড়া টু খোয়াই রুট, এরপরে তেলিয়ামুড়া টু এই ওমপি অমরপুদি রুট, তাছাড়া ওইখানে কমলপুর রুট বাইপাস, যতগুলো রুট হচ্ছে, রুটের পাশে যে বড় বড় গাছগুলো ওইদিকে মানে গেলে বোঝা যায় টোটালি বড় বড় গাছ সব মানে কেটে ফেলছে রুটকে মানে চড়া করার জন্য বা রুটকে সোজা করার জন্য। তাহলে এই যে গাছগুলো কত পুরানা গাছ, 30, 40, 50 বছরের শায়দ মানে এই গাছগুলো পুরানা গাছ, কতটুকু মানে আমাদেরকে এটা গেলো মানে অক্সিজেন দিচ্ছে, বায়ুমণ্ডলে ভারসাম্যকে রক্ষা করছে। তো এই গাছগুলো টোটালি মানে কাটা পড়ছে। এর বদলে কি ছোটো ছোটো গাছ লাগানো হচ্ছে, কবে এগুলো বড় হবে, কবে কি মানে দিনের দিন কিন্তু অ্যাকচুয়ালি গাছপালা কম হচ্ছে, সেই কারণে আমাদের বায়ুমণ্ডলের ভারসাম্যটাও নষ্ট হচ্ছে, অক্সিজেনেরও শর্টেজ হচ্ছে, লোক সংখ্যা দিনের দিন বাড়ছে, সেই কারণে গাছপালা কম হচ্ছে। সুতরাং সমস্যা মানে এইভাবে যদি আমরা গাছপালা নষ্ট হয়ে যায় করে থাকি তাহলে কিন্তু বহুত সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের ফিউচারে। ঠিক আছে, চলো
তাহলে বায়ুমণ্ডলে রয়েছে প্রায় 21% মতন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ রয়েছে। এবং যদি কার্বন ডাইঅক্সাইড বলি, কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03%, ঠিক আছে, 0.03%। এবং বাকি রয়েছে কি ধরো নিষ্ক্রিয় গ্যাস, যেমন আর্গন টার্গন এমন রয়েছে প্রায় 0.91 মতন, ঠিক আছে, এগুলো রয়েছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন। ব্ল্যাক পেগুডা কোথায় অবস্থিত? ব্ল্যাক পেগুডা কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? ব্ল্যাক পেগুডা কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্ল্যাক পেগুডা কোথায় অবস্থিত? বা সূর্য মন্দির, ঠিক আছে, কি কোথায় অবস্থিত? সেটা অবস্থিত, কী হবে সঠিক উত্তর? কোনাকে অবস্থিত। হ্যাঁ, কোনাক, স্পেলিংটা ভুল আছে, কোনাকে অবস্থিত, উড়িষ্যার কোনাকে, ঠিক আছে, উড়িষ্যা রাজ্যের কোনাকে অবস্থিত ব্ল্যাক পেগুডা বা সূর্য মন্দির, ঠিক আছে, যেখানে আমিও গিয়ে এসেছিলাম 2 থেকে 2.5 বছর আগে, ঠিক আছে, মানে কোনাকে অবস্থিত। হ্যাঁ, কোনাকের সূর্য মন্দির অবস্থিত, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাসে ডাইরেক্টলি তো 15টা কোশ্চেন করিয়েছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে প্রায় 30-35টা কোশ্চেন আশা করি তোমরা পেয়ে গেছো। রেগুলার বেসিসে 100 পর্যন্ত আমরা ক্লাস করাবো। এবং আমি আবারও দায়িত্বের সঙ্গে বলছি, এই ক্লাসগুলো যদি তুমি ঠিকঠাকভাবে ফলো করো, জিকে জিএসের জন্য তোমাকে মানে পরীক্ষায় হতাশ হতে হবে না, ম্যাক্সিমাম স্কোর তোমরা করতে পারবে। আর জিকে জিএসে যদি তুমি ম্যাক্সিমাম স্কোর না করতে পারো, তাহলে কিন্তু সেই এক্সাম তোমার ক্লিয়ার হবে না। ওকে, চলো রেগুলার বেসিসে ক্লাসগুলো শুরু করবে। নেক্সট আমরা ত্রিপুরা জিকে করাতে চেষ্টা করব, অন্যান্য টপিকগুলো কভার করতে চেষ্টা করব। তোমাদেরকে আবারও ইনফর্ম করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি গ্রুপ, ঠিক আছে। এগুলোতে যারা জয়েন করে নেবে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তাছাড়া আমরা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ একটি চালু করেছি, যেখানে বিভিন্ন ফেসিলিটিগুলো পেয়ে যাবে, সেটা তো জয়েন করতে চাও জয়েন করে নেবে। সঠিক দিশে প্রিপারেশন করো, কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, ম্যাথ, রিজনিং, জিকে, জিএসের ক্লাস চলছে। ক্লাসগুলো ফলো করো। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা বলতে পারি। নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম। শেষ।